প্রিয় দর্শক, আমরা আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন এই আয়োজন এখানে শুরু করছি। এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য দর্শক আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি উপস্থিত রয়েছেন, যিনি দীর্ঘদিন থেকে আইন পেশায় নিজেকে যুক্ত রেখে এই পেশাকে সমৃদ্ধ করবার চেষ্টা করছেন। তিনি হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, সিনিয়র আইনজীবী জনাব মোহাম্মদ বদরুদ্দোজা বাদল রয়েছেন আমাদের সাথে। জনাব বাদল, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলবো বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে। আপনারা প্রত্যেকে জানেন, দর্শকরা জানে, আপনি জানেন, আমরা জানি, সকলেই জানি যে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পতন ঘটেছে, এবং তার পরবর্তী অবস্থা তো আমরা অনেকেই দেখতে পেয়েছি। আমরা শুধু বিচারালয় নয়, আমরা দেখেছি মসজিদের ইমাম সাহেবও কিন্তু সেখানে তার ইমামতি করতে যাননি, চলে গিয়েছেন, পালিয়ে গেছেন, এবং আমরা উচ্চ পর্যায়ের কথা তো বাদই দিলাম সেখানে কি হয়েছে। তো সে অবস্থায় এই গত রিজিমে আমরা দেখেছি যে আইন ও বিচার ব্যবস্থার যে একটা ভীষণ রকমভাবে একটা দুর্গতি তৈরি করে দিয়ে গেছিল বিগত সরকার, তার সংস্কারের কাজ আমরা দেখছি যে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে। এখন এই যে 15-16 বছরের যে বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, যিনি ন্যায় বিচার পাবার কথা তিনি ন্যায় বিচার না পেয়ে, যিনি অত্যাচারে তিনি বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে হেঁটে বেড়াতো, আপনি এই 15-16 বছরের বিচার ব্যবস্থার ভেঙে যাওয়ার যে অন্তকে আপনি কীভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। তো আপনার এই টপিকসে ডিসকাস করার আগে আমি শুরুতে একটু বলতে চাই যে আসলে দেশে যে পরিবর্তিত পরিস্থিতি, এই জন্য আমাদের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের যে ভূমিকা ছিল এবং তাদের যে আত্মহুতি বা বলিদান, এটার প্রতি আমাদের সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। পাশাপাশি যারা হতাহত হয়েছে, হসপিটালে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি, সিম্প্যাথি থাকা উচিত। আর এই প্রেক্ষাপটে একটা জিনিস শুধু একটু একবারে অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই সূর্য সন্তানদের জন্য আমার মনে হয় যে সময় চলে আসছে, যেহেতু এই খুবই সাম্প্রতিক ঘটনা, স্বাধীনতা যুদ্ধ 9 মাসে হলেও এই যুদ্ধ 15.5 বছর লেগেছে এই স্বাধীনতার, এবং এটার অগ্রদূত এবং আত্মবলিদানকারী যারা, তাদের জন্যে এবং যারা হতাহত তাদের জন্য আমার মনে হয় এই মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 2 অথবা একটা উইং খুলে এদের যারা মারা গেছে তাদের জন্যে এবং যারা হতাহত হয়েছে তাদের জন্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত, যেন যারা মৃত্যুবরণ করেছেন, আত্মহতি দিয়েছেন, জীবন বলিদান দিয়েছেন, তাদের যেন মূল্যায়ন করা হয় এবং তাদের পরিবারকে সহায়তা করা হয় এবং একটা শস্য তালিকা করা হয়। তাদের অবদান সারা জীবন জাতি যেন মনে রাখে, এবং পাশাপাশি যারা হতাহত হয়ে আছে তাদের হতাহতর পরিমাণ নির্ণয় করে যেন এদেরকেও আজীবন ভাতা দেওয়া হয়। এই জন্য পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 2 অথবা আলাদা মন্ত্রণালয় করে হলেও এদের জন্য আমাদের কিছু করা দরকার। এখন পাশাপাশি আপনার এই বিচারালয় নিয়ে কথা বলতে গেলে, আমি যেহেতু দীর্ঘদিন প্রায় 35 বছরের বেশি সময় যাবত এই বিচার কার্যক্রম বলেন, এজ অ্যান অফিসার অফ দি কোর্ট বলেন, আইনজীবী বলেন, এর সাথে সম্পৃক্ত, তো আপনার শুধু এই 15.5 বা 16 বছরে শুধু যে বিচারালয়ে ধ্বংস হয়েছে তা না, বা বিচার ব্যবস্থা যে সর্বনাশ হয়েছে তা না, প্রত্যেকটা সেক্টরই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা সেক্টরই ধ্বংসস্তূপের মতো অবস্থায় আছে। তার মধ্যে বিচার ব্যবস্থার অবস্থাটা খুবই বেশি নাজুক। তার কারণ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার অহেতুক হস্তক্ষেপ, বিচার ব্যবস্থায় অহেতুক হস্তক্ষেপ। সেটা হইতো না যদি আপনার বিচার বিভাগের যে স্বাধীনতা বা সেপারেশন অফ জুডিশিয়ারি বা পৃথকীকরণ বলি, সেটা 2007-এ যেটুক হয়েছিল ওই টাইমের আর্মি ব্যাক গভর্নমেন্ট দ্বারা, ওইটা পার্টলি হয়েছিল। লোয়ার জুডিশিয়ারিতে মূলত ম্যাজিস্ট্রেসিটা সেপারেট হয়েছিল, কিন্তু এটার জন্য যে আলাদা সচিবালয় হওয়া, আলাদা ফান্ডিং হওয়া বা সব কিছু কমপ্লিটলি যে সেপারেশন, সেটা এখনও হয়নি। এটার কারণ রাজনৈতিক কারণই, কারণ সবাই চায় মন্ত্রণালয়ের কর্তৃত্ব, মন্ত্রণালয়ের খবরদারি, মন্ত্রী সচিবের হস্তক্ষেপ বিচারালয়ে। আর এই ক্ষেত্রে আমরা যতদিন পর্যন্ত পৃথক সচিবালয় এবং সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ সম্পূর্ণ পৃথকীকরণ না হয় ততদিন পর্যন্ত এই রাজনৈতিক হস্তক্ষেপ থাকবেই।
এবং এটার থেকে উত্তরণের জন্য এখনই উপযুক্ত সময়। আমি মনে করি যে গভর্নমেন্ট এখন দে আর ডুইং ভেরি ফ্যান্টাস্টিক জব। তবে জঞ্জাল তো 16 বছরের, এটা যদি আমরা 16 দিনে বা 30 দিনেই মনে করি যে সব শেষ হবে, সিম্পলি ইম্পসিবল। আমাদের তাদের সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যারা আছেন তারা যদি আন্তরিক হন, এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতি বর্তমানে যিনি আছেন উনি অত্যন্ত ডাইনামিক এবং হাইলি কোয়ালিফাইড একজন ব্যক্তি এবং জাজ, কাজেই ওনার তরফেও বিচার বিভাগের পৃথকীকরণের ক্ষেত্রে উনি পূর্ণ সহযোগিতা করবেন ডেফিনেটলি। আর বেশ কিছু সংশোধনীয় দরকার আছে। আমার মনে হয় এই গভর্নমেন্ট যদি সিরিয়াসলি স্টেপ নেয়, উদ্যোগ নেয়, তাহলে এটা অবশ্যই সম্ভব। কিন্তু মিস্টার বাদল, একটা বিষয় আপনার সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে বিগত 15-16 বছরের জঞ্জাল সরানো কিন্তু বেশ একটা সমস্যাবাক্য ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু ন্যায় বিচার প্রাপ্তি থেকে যারা বঞ্চিত হয়েছেন, যাদেরকে কোর্টের বারান্দায় দিনের পর দিন অকারণে ঘুরে বেড়াতে হয়েছিল, এবং একই সাথে আমরা দেখেছি যে যিনি সরকারের আজ্ঞাবহ হয়ে যিনি রায় দিয়েছেন তিনি পুরস্কৃত হয়েছেন, কিন্তু যিনি নির্মম রায় দেওয়ার চেষ্টা করেছেন তাকে দেশ ত্যাগ করে পালাতে হয়েছিল। সেইগুলির কি অবস্থা হবে? এগুলো আসলে দেখেন, আমরা মানব জমিনেই মনে হয় আরও ডিটেলস দেখলাম। ঢাকার জেলা জজ মোতাহার হোসেন সাহেব, উনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা মালি লন্ডারিং মামলায় সাক্ষ্য প্রমাণ পায় নাই বলে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওনাকে খালাস দেবেন। তো ওনার উপর গতকালের পত্রিকার বরাতেই দেখলাম ওনার উপর যে পরিমাণ মানে টর্চার, মেন্টাল, ফিজিক্যাল, এবং শেষ পর্যন্ত ওনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। উনি ওনার 2 ছেলেকে নিয়ে দেশ ত্যাগ করেছেন। পরবর্তীতে ওনার ওয়াইফ ওদের দেশে ছিল, ওয়াইফও ইতিমধ্যে বোধহয় মারা গেছেন, পত্রিকায় যা দেখলাম। তো এই জিনিসগুলো মানে বিচার ব্যবস্থাকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে। এবং এটা যখন একজন বিচারকের নিরাপত্তা না থাকে, তখন অন্য বিচারকদের জন্য এটা একটা ইনস্ট্যান্স হয়ে যায় যে আমি ন্যায় বিচার করতে যাব, পলিটিক্যাল তদবির যদি না শুনি, মন্ত্রীর কথা না শুনি, সচিবের কথা না শুনি, এমপির কথা না শুনি, এবং যদি ন্যায় বিচার মানে তার পক্ষে রায় না দিই, তাহলে আমার তো পরিণতি খুবই খারাপ হবে, দেশ থেকে তো একটা পর্ব। যার ফলে এটা একজন বিচারকের ক্ষেত্রে হওয়াতে এন্টায়ার লোয়ার জুডিশিয়ারিতে এটা একটা ইম্প্যাক্ট হয়েছিল, তখন একটা আতঙ্ক তৈরি হয়েছিল। হ্যাঁ, আতঙ্ক তৈরি হয়েছিল। যেমনটি আমি ফ্র্যাঙ্কলি বলি, ওইটার পরে ঘটলো আমাদের একজন সিটিং চিফ জাস্টিস সিনহা বাবুর ক্ষেত্রে, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ক্ষেত্রে। আমরা অনেক জায়গায় বলেছি, আমিও বলেছি যে ঠিক আছে, মিস্টার এসকে সিনহা, জাস্টিস এসকে সিনহা যদি কোনো অপরাধ করেও থাকেন তাহলে ওনার জন্যে বিচার করা যেত। দেশ থেকে বাধ্য করতে হবে, তাকে একজন সিটিং বিচারপতিকে সরাইয়ে দিতে হবে। যে পদ্ধতিতে ওনাকে সরানো হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে, এটাতে জুডিশিয়ারির ভীষণ ক্ষতি হয়েছে। এবং দ্যাট ওয়াজ এ ব্যাড ইনস্ট্যান্স। এবং ওইটার জন্য অনেক বিচারকেই শঙ্কায় ছিল যে সরকারের ইচ্ছার বাইরে কিছু করলে হয়তো আমার পরিণত সিনেমার মতোই হবে। যার ফলে যখন বিচারকই স্বস্তিতে না থাকে, বিচারকই রায় দিয়ে স্বাধীনভাবে রায় দিতে না পারে, তখন বিচার প্রার্থী তো আরও দূরের কথা, বিচার প্রার্থী তো সুবিচার পাওয়া আরও দূরহ। যার ফলে এই ধরনের যা কিছু ঘটেছে, এই ধরনের বিচারিক ক্ষেত্রে যদি যে দুর্বৃত্তায়ন হয়েছে, সেই ক্ষেত্রে যদি বিচার প্রার্থীরা এখনও সময় আছে, যদি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ন্যায় বিচার বঞ্চিত হয়েছে, বা অনেকে আপিল করার সাহস পায় নাই, অনেকে মামলা করার সাহস পায় নাই, সেটা বিচারকের জন্যই হোক বা কারো মন্ত্রী বা এমপির হস্তক্ষেপের জন্যই হোক, এখনও সময় আছে, তারা ঘুরে দাঁড়াতে পারবে এবং তারা প্রয়োজনে আপিল করতে পারবে, নতুন করে মামলা করতে পারবে, তাদের প্রতিকার ওপেনই থাকবে, নিশ্চয়ই তারা পাবে। তবে এই ধরনের ঘৃণিত ঘটনা যাতে না ঘটে, যে একটা এভিডেন্সবিহীন কোনো মামলা যখন দাঁড় করা হলো এবং সে মামলা দাঁড় করানোর পরে দেখা গেল খালাস দিল, সেই খালাস দেওয়া সে বিচারককে দেশ থেকে পালিয়ে যেতে হলো, তার স্ত্রী মারা গিয়েছে, এবং অন্যদিকে প্রধান বিচারপতিকে দেখেছে আমরা কিভাবে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, এবং সেই রাতের স্মৃতি আমার কাছে মনে হয় সন্ধ্যার পরে তাকে চলে যেতে হয়েছিল।
এবং বলা হয়েছিল তাকে ওনাকে বাসায় গিয়ে জোরপূর্বক নানা রকমভাবে সাবেক সচিব বা কেউ 2-4 জন মিলে তাকে নানা রকমভাবে অপদস্থ করেছেন, যেটি আমাদের আইন অঙ্গনের জন্য অত্যন্ত বেদনার ছিল, দুঃখের ছিল। আমরা আশা করি এই ব্যাড ইনস্ট্যান্স ছিল, এই কালো দাগগুলো আমাদের মুছে ফেলতে হবে। আমি আরেকটা প্রসঙ্গে একটু আপনার সাথে আলাপ করার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমাদের যে আইন সংবিধান সে অনুযায়ী কি কোনো বিচারপতির, উচ্চ আদালতের বিচারপতির, কোনো বিচারপতির কি ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ কিনা? না, ডুয়েল সিটিজেনশিপ কনস্টিটিউশনাল পোস্টে যদি বাংলাদেশে শুধু বিচারপতি কেন, যে কোনো কনস্টিটিউশনাল পোস্টে যারাই হোল্ড করে তাদের কোনোভাবেই ডুয়েল সিটিজেনশিপ তারা অ্যালাউড না। এটা কনস্টিটিউশন অ্যালাউ করে না এবং দেশের প্রচলিত আইনও অ্যালাউ করে না। কারণ হচ্ছে সিটিজেনশিপটা কি, পাসপোর্ট দিয়ে সিটিজেনশিপ হয় না। পাসপোর্ট হলে হওয়ার অর্থ কি, সে ওই দেশের আইন এবং আনুগত্য প্রকাশ করতেছে। দুই দেশেরটা পারবে না, যে কোনো একটা দেশে পারবে। দুর্ভাগ্য যে আমাদেরও সুপ্রিম কোর্টেরও 2-3 জন বিচারপতি এরকম ছিল যারা লাল পাসপোর্ট নিয়ে রিটায়ার বন্ধ করেছেন, লাইক শামসুদ্দিন মানিক চৌধুরী সাহেব। ওনারও ব্রিটিশ পাসপোর্ট ছিল, উনি নিজেও স্বীকার করেছে কিছুদিন আগে যে তার ব্রিটিশ পাসপোর্ট ছিল। তার মানে কি, যে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করেও উনি হি ওয়াজ এ ব্রিটিশ সিটিজেন, সো হি ওয়াজ নট সাপোজ টু বি হিয়ার। তার বিচার কার্য তো দূরের কথা, কোনো কনস্টিটিউশনাল পোস্টই কেউ হোল্ড করতে পারবে না যদি কারো ডুয়েল সিটিজেনশিপ থাকে। একটা সিটিজেনশিপ তাকে ফরগো করতে হবে, উইথড্র করতে হবে। তাহলে আমরা সিনেমায় আন্ধা কানুন শুনেছি, দেখেছি, তো এটা কি আন্ধা কানুন ছিল? সরকার কি দেখেনি যে বা যারা তাকে শপথ পড়িয়েছেন? আসল কথা কি, বাস্তবতা হচ্ছে কি, মানে সরকার দেখেনি এটা বলা ঠিক হবে না, সরকারও জানতো। এবং আমরা এমন একটা অবস্থার মধ্যে ছিলাম, কেউ কোনো বিষয়েই কারো কাছে কোনো প্রতিকার চাওয়ার মতো অবস্থা ছিল না, কারো কাছে বিচার দেওয়ার মতো কিছু ছিল না। যেমন ওই শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে যদি কেউ ডুয়েল সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন তুলতো, তাহলে দেখা যেত যে উনি হয় দেশ ছাড়া হয়ে গেছেন, না হয় উনি গুম হয়ে গেছেন, না হয় ওনাকে আর মানে মেরেই ফেলছে। কাজেই এই ভীতিকর অবস্থা থেকে বাঁচার জন্য আমি আবারও বলি, এই গত 15-16 বছরে প্রতিটি মানুষ যে ভীতিকর অবস্থায় ছিল, এটা থেকে উদ্ধারের জন্য যে ইনিশিয়েটিভ আমাদের ছাত্র জনতা নিয়েছে, এটার জন্য আমাদের উই শুড স্যালুট দেম। যার ফলে আপনার সরকার জানতো, সবই জানতো। ফর এক্সাম্পল, এই 6 জন সমন্বয়কে ধরে নিয়ে গেল ডিবি অফিসে। এটা কি যে ডিবি অফিসার ছিল তার কি এত বড় দুঃসাহস ছিল যে হাই অফিসের সিগন্যাল ছাড়া, অনুমতি ছাড়া তাদেরকে নিয়ে গেছে? নো ওয়ে। অবশ্যই সে কনসেন্ট নিয়ে কথা বলে নিয়েছে, কারণ এত বড় একটা কাজ করবে কনসেন্ট ছাড়া, এরকম অনেক ক্ষেত্রেই আমরা বলি। দেখেন বাস্তবতা, পুলিশ শব্দের আগে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, এই বাংলাদেশ সব, বর্ডার গার্ড বাংলাদেশ, এই বাংলাদেশ শব্দগুলো কেন দেয়? এরা রাষ্ট্রের বাহিনী, কোনো দল বা সরকারের না। এরা আপামর জনসাধারণ, আর রাষ্ট্রের মালিক হচ্ছে জনসাধারণ। কিন্তু একটা পর্যায়ে আমরা গত 15-16 বছরে দেখেছি, বিশেষ করে পুলিশ বাহিনী একদম ন্যাক্কারজনকভাবে যে কাজগুলো করেছে, এরা কোনো রাষ্ট্রের বাহিনী হিসেবে কাজ করেনি, এরা দলের, সরকারের বাহিনী হিসেবে কাজ করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে দে আর বাউন্ড টু, তারা বাধ্য হয়ে করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে চাকরি রক্ষার্থ করেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা বদলি বা চাকরিচ্যুতি বা প্রমোশন অথবা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করেছে। কিন্তু রাষ্ট্র জানে না বা সরকার প্রধান জানে না, এটা বলা ঠিক হবে না। তাহলে সেক্ষেত্রে এই যে সকল বিচারপতিরা এরকম ডুয়েল সিটিজেনশিপ নিয়ে বিভিন্ন মামলার রায় দিয়েছেন, যদিও আমি জানি এটা কতখানি আপনার প্রশ্ন করা ঠিক হবে কিনা, সে রায়গুলির ভবিষ্যৎ কি হবে এখন আমরা একাকি বুঝতে পারছি। যেমন শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি নিজেই বললো যে আমি আমার সাথে কি আছে, বললো আমার কাছে ব্রিটিশ পাসপোর্ট আর কিছু। এখন সমস্যা হয়ে গেছে কি, এই রায়গুলো একবার দেওয়ার পরে যখন এগুলো অ্যাক্টেটাবল হয়ে যায়, কার্যকর হয়ে যায়, তখন তো ওটাকে রিভাইভ করতে হলে আবার ওই রিভিউ পিটিশন করতে হবে। যে কারণ সে তো 1-2 রায় দেয়নি, অনেক রায় দিয়েছে, এবং যে রায়গুলো কার্যকর হয়ে গেছে সেই রায়গুলো তো আর রিভাইভ করা বা চেঞ্জ করা সম্ভব না। যেগুলো কার্যকর হয় নাই সেগুলো তার ওই যে হোল্ডিং অফ অফিস যে আনলফুল ছিল এজ এ জাজ, সেইটার অথরিটি চ্যালেঞ্জ করলে, কেউ যদি কোনো পার্টিকুলার রায় চ্যালেঞ্জ করে রিভিউ করে,
তাহলে আমার মনে হয় সে প্রতিকার পাবে। আমরা তো আসলে বিচার ব্যবস্থার পুনর্গঠন নিয়ে কথা বলছিলাম। এই যে বিগত 15-16 বছর আওয়ামী রিজিমে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গুম, খুন এবং ক্রস ফায়ার, এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু প্রচুর ঘটেছে। তারাও কিন্তু বিচার থেকে বঞ্চিত হয়েছে, বিচারের জন্য যেতে পারেনি। আমরা মায়ের ডাক সংগঠনের কথা শুনেছি, আমরা দেখেছি যে কিভাবে কক্সবাজারে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে সেই মানুষগুলো কি এখন তাদের বিচারের যে আস্থাটা, সে আস্থাটা ফিরে পাবে কিনা? এখন বাস্তবতা হচ্ছে যে এই যে বললাম যে 9 মাসের স্বাধীনতা 71-এ, আর 15, 15.5, 16 বছরের স্বাধীনতা এবার। এই 15 বছরে আপনার এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা হলো, এটা কিন্তু একদিনে হয়নি। এটা মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল। বহু জায়গায় ডাইরেক্ট পুলিশ গুলি করে মেরেছে, মিটিংয়ের মধ্যে ভোলা থেকে শুরু করে অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীকে। বিএনপির অনেক নেতাকর্মী গত 15 বছর এলাকায় থাকতে পারেনি, ঘরে থাকতে পারেনি। লক্ষ লক্ষ মিথ্যা মামলা, তারা আদালতের দৌড়গোড়ায় ঘুরতেছে, কেউ জেল কেটেছে। এবং এগুলো কিন্তু বিএনপি তো একটা বড় দল, এদের এই পুঞ্জীভূত ক্ষোভ, এগুলো কিন্তু এই আন্দোলনে সহায়ক হয়েছে। গ্রাউন্ড তৈরি হয়েছে, প্লট তৈরি হয়েছে। এই আন্দোলন যেভাবে ফুসে উঠেছে, এটা কিন্তু অতীত থেকে ব্যাকগ্রাউন্ড সহ একসাথে মার্জ হয়েছে, এটা আইসোলেটেড না। আমি মনে করি 15 বছরের যে পুঞ্জীভূত মানুষের ক্ষোভ, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ ভোট দিতে পারতেছে না, তারপরে ব্যাংক লুট হচ্ছে, কথা বলতে পারতেছে না, তার বাক স্বাধীনতা নাই। অপরাধ করলে অপরাধীর কোনো বিচার নাই। খুন করলে অনেকেই বলছে যে মামলা করবো না, মামলা করে কী হবে, বিচার পাবো না। সংস্কৃতিটি এমন পর্যায়ে গিয়েছিল যে প্রতিটি মানুষই ক্ষুব্ধ ছিল, প্রতিটি মানুষই, অ্যাপার্ট ফ্রম যারা এখন কোথায় কোথায় হাজার কোটি টাকার মালিক, কোথায় কোথায় হাজার কোটি টাকা লোড করেছে, এরা একটা শ্রেণী বাদে। আর সবাই কিন্তু এই সরকারের 15 বছরের দুর্বিষহ সময়ের শিকার। তো এখন তারা ডেফিনেটলি, তারা অবশ্যই প্রতিকার অবশ্যই আদালতে চাইলে, মামলা করলে পাবে। কিন্তু যাদেরকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, এরাও প্রতিকার চাইলে উপযুক্ত আদালতে মামলা করলে অবশ্যই তারা প্রতিকার পাবে, না পাওয়ার কোনো কারণ নেই। সেই সময়টা নিশ্চয়ই এখন এসেছে। ক্রিমিনাল কেসে এতে কোনো ডিলের কিছু নেই। সেই সময়টার অপেক্ষায় জাতি ছিল, সেই সময়টা এখন অপেক্ষায় এসছে। আমরা যদি একেবারে আলোচনার শেষের দিকে আসি, এখন এই বিচার বিভাগের যে আমরা ভঙ্গুর অবস্থা যেটা ছিলাম, আমরা দেখছি পুনর্গঠন হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত নির্ভয় ব্যক্তি, তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা ভবিষ্যৎ বিচার ব্যবস্থাটাকে আসলে আমরা কিভাবে দেখতে চাই? আমরা তো দেখতে চাই যে অপরাধী তার শাস্তি পাক, কিন্তু আমরা এরকম ঘটনা দেখেছি যে দুদকের বারান্দায় বিনা অপরাধে মানুষ ঘোরাঘুরি করছেন, এবং যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট করে, ফোকলা করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বাড়ি গাড়ি অর্থ সম্পদ করে ইউরোপ, আমেরিকা, কানাডায় যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কিন্তু কিছু হয়নি। অনেকে সার্টিফিকেট দিয়েছে, দেখা গিয়েছে যে তিনি দুদকে গিয়ে বরঞ্চ আরো স্বচ্ছতার সার্টিফিকেট নিয়ে এনেছেন। আপনি বিচার ব্যবস্থার অংশ হিসেবে দুদকের সংস্কারটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আসলে দুদকের বিচার ব্যবস্থার তো ওভারঅল বিচার ব্যবস্থার সংস্কার তো অবশ্যই, কারণ হচ্ছে যে দুদকের এই দুর্নীতির জন্যে, মানি লন্ডারিংয়ের জন্যে, এবং ওই যত রকম লুটতারাজ আছে, ব্যাংক লুট থেকে শুরু করে, এগুলো তো আসলে দুদকের শিডিউল অফেন্সের মধ্যেই। তো সুতরাং দুদককে পুনর্গঠিত অবশ্যই করা দরকার, কারণ এই দুদকেই আগে যাদের বিরুদ্ধে মামলা করতো, মামলা করা পর্যন্তই ছিল। আবার আমরা তো আমি এক সময় তো অনেককেই বলেছি যে এটা হয়েছে বিদক, বিএনপি দমন কমিশন। হ্যাঁ, বিএনপি দমন কমিশন, তো দুদক না। আমি বলতাম অনেককেই এটা তো দুদক আর নাই, এখন বিদক হয়ে গেছে, বিএনপি দমন কমিশন। তো বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হলেই দেখা যেত যে লয়াররা, সব দুদকের লয়াররা ঝাঁপিয়ে পড়তো, ওই মামলায় তাড়াতাড়ি চার্জশিট হইতো। আর বিচার ব্যবস্থার যেটা বললেন, আর একটা উদাহরণ দিই। গত 15-16 বছরে বেগম খালেদা জিয়া বলেন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেন, ওনাদের মামলা যে বিচারক ফাইল হাত দিয়ে ধরেছে তাদেরই প্রমোশন হয়েছে। কেউ অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হয়েছে, কেউ জেলা জজ থেকে বিচারপতি হয়েছে। প্রমোশন সবারই হয়েছে কম বেশি। আমাদের দেখা এটা পুরস্কৃত করা হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে
বিচারের নামে অবিচার বেশি হয়েছে। আর দুদকের নির্লিপ্ততা আমরা তো দেখেছি, অনেক ক্ষেত্রেই দুদকের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। আর পাশাপাশি এটাও তো অস্বীকার করার উপায় নাই, দুদকেরও তো ঘাড়ে দুই মাথা না একটা মাথা। কি করবে? এরাও বাধ্য হয়ে অনেক সময় দেখা গেছে যে সরকারি দলের যেগুলো আছে এগুলোকে কোনো রকম ধামাচাপা দিয়ে নামমাত্র মামলা করে বিরোধী দল দমনের জন্য তারা উঠে পড়ে লেগেছে। কাজে এটাও সংস্কার দরকার ডেফিনেটলি, এবং এদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। যেই সরকারই থাকুক, সেটা বিএনপি হোক আর এই সরকার হোক, স্বাধীনভাবে তারা কাজ করতে পারলে, এদেরকে প্রপার মনিটরিং হলে অনেক কিছুই অর্জন সম্ভব। আর স্পেশাল ট্রাইব্যুনাল হওয়া দরকার দুর্নীতি মামলাগুলো বিচারের জন্য। এই নর্মাল আদালতে, বিশেষ আদালতে হচ্ছে না, আইন করে নির্দিষ্ট সময় দেওয়া উচিত, এবং প্রয়োজনে আসামিদের স্পেশাল জ্যাকেট পরানো উচিত, যে দুর্নীতির মামলার আসামিরা। আচ্ছা, জি, মানুষ দেখুক যে ও দুর্নীতি করেছে, জেলে, নর্মাল আসামি না। এবং স্পেশাল এবং ল করে দেওয়া উচিত, উইদিন 6 মান্থ মামলা শেষ হবে। মানে ঝুলিয়ে রাখতে মামলাটা তামাদি করে দেওয়া। জাস্টিস ডিনাইড। লং টাইম পার হইলে মানুষের ধারণা, আরে কি আছে, আলটিমেটলি কি হবে, আর হয় সরকার পরিবর্তন হবে, না হয়তো দুদক পরিবর্তন হবে, না হয়তো জজকে তদবির করে কিছু করা যাবে। তো এরকম একটা টেন্ডেন্সি ছিল, কিন্তু স্বাধীনভাবে কাজ তারাও করতে পারেনি, এটাও সত্য। সে অবস্থা নিশ্চয়ই আপনি আমি আমরা প্রত্যেককে প্রত্যাশা করি ডেফিনেটলি আমাদের সবার সহযোগিতাও দরকার, এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন হলে তবে এটা সব কিছু ডিপেন্ড করবে সরকার যারা চালাচ্ছে তাদের উপরে। সরকার কি চায়, তারা কি স্বচ্ছতা চায়, জবাবদিহিতা চায়? যদি স্বচ্ছতা জবাবদিহিতা চায়, সরকার যদি মানে নিরপেক্ষভাবে কাজ করার জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, তাহলেই স্বাধীনভাবে সব প্রতিষ্ঠান কাজ করতে পারবে। ইন্টারফেয়ারেন্স থাকলে পারবে না। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ বদরুদ্দোজা বাদল, আপনাকে আপনার এই বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে আজকের আমাদের যে কথা কেবল অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা নিরাপদ মানুষ যাতে কোনো কারণে ভুক্তভোগী হয়ে আদালতের বারান্দায় ঘুরতে না হয়, অপরাধী যাতে উপযুক্ত শাস্তি পায়, ন্যায় বিচার পায়, স্বচ্ছতা জবাবদিহিতা যাতে আমাদের বিচার আঙ্গনে ফিরে আসে, সে প্রত্যাশা কিন্তু আমরা করছি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্বভার গ্রহণ করবার পরপরই বিচার ব্যবস্থা সংস্কারের যে কার্যক্রম শুরু করেছে, সেই কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ন্যায় বিচার পাবে, এবং ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা প্রত্যেকেই থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আয়োজন যে কথা কেবল এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। জনাব মিস্টার বাদল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।